বাপের মতো বজ্জাত হয়েছে, শুধু আমাকে কষ্ট দেওয়া, সারাক্ষণ লাথি দেয়। আসুক একবার পাই হাতের কাছে, পা দুটো যদি বেঁধে না রাখি। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় তিথি আজলানকে শক্ত করে ধরে রাখলো, চেঁচিয়ে কেঁদে কেঁদে বলল, তুমি না গেলে আমি ওখান থেকে পালিয়ে আসব, ওরা আমার পেট কেটে ফেলবে। আজলান মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আছি। তিথির প্রসব বেদনা আরো গাঢ় হওয়ায় সে চিৎকার দিয়ে কাঁদছিল। তারপরের দিন ফজর নাগাদ তিথি ছেলেবাবু হলো। সি সেকশন করিয়ে নেয়ার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গিয়েছিল। আজলান বলেছে সি সেকশন করানোর, মা আর বাচ্চা দুজনেই যাতে সুস্থ থাকে। কিন্তু সি সেকশন করানোর আগেই তার নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়ে গেছে। হসপিটালে করিডোরে মেতে উঠল সদ্য জন্ম নেওয়া বাচ্চার কান্নায়। মালেকা বেগম খুশিতে কেঁদে ফেললেন, শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, আমার পাগলটা মা হয়ে গেছে। ও আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া। বাচ্চাটা ওদের সংসারে যেন বরকত রহত নিয়ে আসে। আফতাব শেখ আজান দিলেন নাতিকে কোলে নিয়ে। আম্বিয়া বেগম নাতি পেয়ে খুশিতে আত্মহারা। আজলান এসে দেখল ধবধবে সাদা নরম তোয়ালের মধ্যে সদ্য জন্ম নেওয়া শিশুটির হাত পা নেড়ে চেড়ে কেঁদে যাচ্ছে। মাথা ভর্তি চুল, হৃষ্টপুষ্ট সবল দেহ। আফতাব শেখ বললেন, বাচ্চার বাবা এসেছে, তাকে কোলে নিয়ে কালেমা পড়ে শোনাতে বলো। আর বলো বউ তার টাকা বাঁচিয়ে দিয়েছে, সেই টাকায় যেন কালো জামুন আর ফুচকা চটপটি কিনে নিয়ে আসে বউয়ের জন্য। আজলান কিছু বলল না। আম্বিয়া বেগম আজলানের কাছে এসে বলল, নে নে তোর ছেলেকে কোলে নে খোকা। আজলান কোলে নিয়ে আইজাকে বলল, তোর ভাবিকে দেখেছিস? হ্যাঁ, জ্ঞান ফেরার জন্য একটু সময় নেবে বলল। আজলান ছেলের কানে কালেমা পড়ে শোনালো। আইজা বলল, আম্মা দেখো, চোখ মেলেছে, ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আম্বিয়া বেগম আজলানকে ফিসফিস করে বলল, মা চতুর, ছেলে চতুর হবে না? দেখছিস তোকে কেমন করে দেখছে। আজলান বাচ্চার দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, শেখ বাড়ির মতো পাগলা গারদে জন্মানোর জন্য আপনাকে অভিনন্দন। চেঁচিয়ে চেঁচিয়ে হাত পা নেড়ে কেঁদে উঠল সে। তিথি যখন জ্ঞান ফিরল তখন মা আর শাশুড়ি সবাই তাকে দেখতে এলো। তিথি তখন কাঁদছে। আম্বিয়া বেগম বললেন, এই দেখ বউ, তোর বাবু। তিথি তাকে এক নজর দেখে নিল। এই মোটা সোটা বাচ্চাটা তার পেটে ছিল। মালেকা বেগম বললেন, কাঁদিস না মা, দেখ দেখ, বল তো কার মতো হয়েছে। তিথি কেঁদে বলল, কারো মতো লাগছে না, এখন সব বাচ্চাই এক, সরো তো। মালেকা বেগম রেগে গিয়ে বললেন, ও মা। তিথি নাক টানতে টানতে কাঁদতে লাগলো। ওই বেটা এখন আসবে না তাকে দেখতে, তার কাজ তো শেষ। এতদিনে পেটে বাচ্চা ছিল বলে তাকে যত্ন আত্মীর করেছে, এখন তাকে ফিরেও দেখবে না। আজলান আসতেই সবাই বেরিয়ে গেল। তিথি অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলো। আজলান তার পাশে বসে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মেহবুব এদিকে ফিরো, কথা আছে। তিথি ফিরল না, গাল মুছতে লাগলো ঘন ঘন। আজলান তার মুখটা ফিরিয়ে এনে দেখলো মুখটা একদিনের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট দুটো সাদা হয়ে গেছে। তার দিকে ফেরা মাত্রই চোখ ভরে ভরে জল নামলো তিথির। আজলান ঝুঁকে বলল, কেঁদো না, চলো বাড়ি যাই, তোমার জন্য কালো জামুন ফুচকা চটপটি সব রেডি আছে। তিথি অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদতে লাগলো জোরে জোরে। আজলান পুনরায় মুখটা তার দিকে ফিরিয়ে চোখের পানি মুছে দিতে দিতে ধমকে বলল, একদম কাঁদবে না। তুমি কেন কাঁদছো আমি জানি, কিন্তু এখন চুমু দেওয়া যাবে না, ফ্রেশ হতে হবে। তারপর ক্লিনিকে 1000টা জার্মস আছে। তিথি আরো জোরে কাঁদতে লাগলো। আজলান পকেট থেকে একটা জিনিস বের করলো, তিথিকে বলল, এটা তোমার জন্য। তিথি এবার নিচ থেকে ফিরে তাকালো। লিপস্টিক দেখে সজল নেত্রে হাসলো। আজলান লিপস্টিকের ঢাকনা খুলে তার ঠোঁটে লাগিয়ে দিল। তিথি ঠোঁট দুটো একে অপরে লাগিয়ে পাপ্পা শব্দ করলো। আজলান বলল, খাওয়ার আগে টিস্যু দিয়ে মুছে ফেলবে। নার্স এসে তিথির ঠোঁটে লিপস্টিক দেখে ঠোঁট টিপে হাসলো। তিথির কমলা খোয়া খেতে খেতে তাকে দেখলো আগাগোড়া।
যথেষ্ট রূপবতী সে, বয়সও বেশি না। জ্ঞান ফেরার পর থেকে তিথি সন্দিগ্ধ চোখে তাকে দেখে যাচ্ছিল। ফাটাকেষ্টর সাথে স্যার স্যার বলে কথা বলেই যাচ্ছে তখন থেকে। কথা বলছিস বল, মুখে এত হাসি কেন? তিথির আগত স্বরে তাকে ডেকে বলল। এই মেয়ে, আমার বাচ্চার বাপের সাথে তোমার কি চলে? আজলান চলে আসায় নার্স মেয়েটা কোনো মতে পালিয়ে গেল। আজলান বাচ্চাকে দোল দিতে দিতে তিথিকে বলল, কি বলছিলে ওনাকে? কিছু না, তুমি কোথাও বেরোনোর সময় হলদে রঙের লুঙ্গি আর লাল রঙের শার্ট পরবে। আচ্ছা, লাল রঙের গামছাও গলায় পরবো। তিথি খেতে খেতে মৃদু স্বরে বলল, আমার নর্মাল ডেলিভারি হয়েছে না? হবেই তো। আমার পেট কাটবে অত সাহস কার? ওকে এনেছো কেন? আমি ওকে আর খাওয়াতে পারবো না, আমার সুরসুরি লাগে। আজলান ধমকে বলল। শাট আপ, ওর খিদে পেয়েছে। তিথিকে বাড়িতে আনা হলো তারপরের দিন। অদক্ষ হাতে একটা তুলতুলে বাচ্চা সামলাতে গিয়ে কত নাকানি চুবানি খেতে হলো তাকে। অধৈর্য সংযমহীন তিথি যেন এক রাতের মধ্যেই ভীষণ সংযমী হয়ে উঠেছে। রাতে চোখ বুজে ঘুমাবে তার উপায় নেই, যেমন বাপ তেমন ছেলে। বাপ ঘরদোর পরিষ্কার করতে করতে অর্ধেক রাত সাবার করে দেবে, আর ছেলে ক্যাকু করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে যাবে। রাতে ঘুমাতে না পেরে তিথি পড়েছে মহা মুশকিলে। দিনের বেলায় যত ঘুমাক, রাতের ঘুমের অভাবটা যেন পূরণ হতেই চায় না। সকালের দিকে একটু ঘুমাতে পারে যাও, 10টা হতে না হতেই বাবু আবারও ঘুম থেকে উঠে যায়। অবশ্য রাতে শুধু সে নির্ঘুম থাকে এমন না, তার সাথে সাথে তার বাচ্চার বাপও নির্ঘুম থাকে। তিথি স্বাস্থ্যবিধি মেনটেন করছে কি না সেটা দেখার জন্য হলেও সে সারাক্ষণ মা ছেলেকে নজরে নজরে রাখবে। ভাগ্যিস কাজে চলে যায়, নইলে মরার মতো ঘুমানোরও ছুটে যেত তিথির। আজলান আজ হঠাৎ করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এলো। এসে দেখলো বাচ্চা কাঁদছে। তিথি তার কান্নাকে উপহাস করে বলছে। মায়ের এমন উপহাস দেখে সে আরো চিৎকার করে কেঁদে যাচ্ছে, হাত পা নেড়ে। আজলান দরজার কাছে এসে দাঁড়াতেই তিথি বলল, তোর জন্য চুল আঁচড়াতে পারছি না ডোডো। দেখ দেখ, চোখের নিচে কালি, একটু মায়া হয় না তোর? হবে বা কেন, বাপ বজ্জাত ছেলে বজ্জাত হবে না? তুই ভালা মানুষের বেটা নস, কিন্তু আমি তো তোর মা। 9 মাস পেটে রেখেছি, তোর কত লাথি খেয়েছি, আমার জন্য তোর মায়া হয় না ডোডো? ডোডোর কান্না থামার নয়। আজলান তার অস্বাভাবিক কান্না দেখে ভ্রু কুচকে ভেতরে ঢুকলো। তিথি তাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। আজলান হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছতে তিথি একটা ব্লু গ্যাস ম্যাচ নিয়ে এসে বলল, নাও নাও, আগুন ধরো আগে। আজলান হাত বাড়িয়ে দিতে আগুন ম্যাচ জ্বালালো। আগুন ছুঁয়ে বাচ্চার কাছে যেতেই আজলান কোলে তুলে নিয়ে দেখলো সে হিসু করে রেখেছে, তাই কাঁদছে। তিথির দিকে কটমট চোখে তাকিয়ে আজলান বলল, তুমি ওকে এভাবে ফেলে রেখেছো? আমি জানতাম না। ওর ঠান্ডা লাগলে তোমাকে ছাড়বো না আমি। ননসেন্স মহিলা, খেয়াল কোথায় থাকে তোমার? তিথি গোমরা মুখে ডোডোর দিকে চেয়ে রইল। ডোডোকে পরিষ্কার করে কোলে তুলে নিল আজলান। তিথি দেখলো সে একদম শান্ত হয়ে গেছে। 9 মাস পেটে রেখে দুনিয়া দেখিয়েছে সে, আর হয়েছে বাপ পাগল। বাপ ধরলেই কান্না বন্ধ, বাপ কোলে নিলেই ঘুম। এই কেমন কথা তিথি বুঝে পায় না। ডোডো ঘুমিয়ে যেতে আজলান বলল, তুমি চুল আশ্রয় নাও, আমি ফ্রেশ হতে যাচ্ছি। খবরদার শব্দ করে জিনিসপত্র ছোড়াছুড়ি করবে না। বলে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। এসে দেখলো তিথি বেঘরে ঘুমাচ্ছে। মাথার নিচে বালিশ নেই, হাত খোপাটা খুলে গিয়েছে। আজলান তার মাথার নিচে বালিশ দিল, তারপর লাইট নিভিয়ে নিচে চলে গেল। কফি খেয়ে তিথির জন্য চা বিস্কুট নিয়ে ঘরে আসা মাত্রই দেখতে পেল তিথি ঘুম থেকে উঠে দোলনার সামনে বসে ডোডোর ঘুমন্ত মুখ ধরে বলছে, এই দুষ্টু ছেলে, উঠ বলছি। সারা রাত আমাকে ঘুমাতে না দেওয়ার ফোন দিয়ে এটেছিস না বাপ বেটা মিলে? আমি কিন্তু অত রাতে জাগতে পারবো না ডোডো, বলে দিচ্ছি কিন্তু। তুই কাঁদবি, আমি ঘুমাবো। আমার মনে কিন্তু মায়া দয়া নেই ডোডো, আমি পাষাণ মা, বুঝলি? এই ছেলে, তুই উঠবি কি উঠবি না? বলেই দোলনায় ধূপধাপ মাথা ঠুকালো। আজলান ঘরে প্রবেশ করতে করতে বলল, তোমার পাগলামো কমবে কিসে?
তিথি অসহায় চোখে চেয়ে রইল, বলল, ওকে, এখন ঘুম পাড়ালে কেন? সারা রাত জেগে থাকবে? আমি জেগে থাকবো ওর সাথে, তুমি ঘুমিও। তাহলে তুমি ওকে খাইয়ে দিও, আমি দেব না। চুপচাপ চা খাও। তিথি এসে চা দেখে বলল, আমি মগ ভর্তি চা খাই, এত অল্প চাই হবে না। চা বেশি খাওয়া ভালো না। বেশিই খাবো। আজলান গর্জে বলল, ওকে ফাইন। আজলানের নির্দেশে কিছুক্ষণ পর মগ ভর্তি চা নিয়ে এলো আইজা। তিথি চা খাওয়া শেষ করে আজলানকে জড়িয়ে ধরে থুতনিটা বুকে ঠেকিয়ে মুখের দিকে চেয়ে প্রশ্ন করল, আচ্ছা বলো তো, ডোডো কাকে বেশি ভালোবাসে, তোমাকে না আমাকে? ছেলেরা মাকে একটু বেশি ভালোবাসে। তিথি খুশি হয়ে বলল, তুমি এতদিন পর একটা ভালো কথা বললে, তোমাকে একটু কম কেন ভালোবাসবে? যেটা একটু কম মনে হয় সেটা অপ্রকাশিত রয়ে যায়। ছেলেরা বাবাকে ভালোবাসে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। তার মানে তুমিও শ্বশুর আব্বাকে খুব ভালোবাসো, তাই না? আজলান বলল, জানি না, ছাড়ো। বলো না, তুমি শ্বশুর আব্বার সাথে ভালো করে কথা বলো না কেন? একটা সময় গিয়ে তুমি ওনাকে কথা বলার জন্য খুঁজে পাবে না। তুমি কথা বলাকে এত অপছন্দ করো কেন? আমাকেও কত অপছন্দ করো। তুমি চুল আঁচড়ে নাও, তোমার কাছে এখন যথেষ্ট সময় আছে। তিথি চিরুনি নিয়ে এসে আজলানের হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি আছড়ে দাও। আজলান আছড়ে দিতে তিথি চেঁচিয়ে উঠে বলল, সব চুল ছিঁড়ে ফেললো। ইচ্ছে করে করেছো তাই না? শাস্তি দিয়েছো আমাকে। জট বেঁধেছে সেটা ছাড়িয়েছি। আজব। তিথি কেঁদে ফেলল প্রায়, বলল, তোমাকে জোর দিয়ে আমি ডোডোর পটি আর উকুন ভাজা না খাইয়েছি? তিথির কথায় আজলান নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তার চোখ মুখ দেখে তিথি পালাতে যাবে, তখনই আজলান তাকে খপ করে ধরে ফেলল। তিথি চেঁচিয়ে বলল, ডোডোরে, তোর বাপ আমাকে মারছে দেখ। ডোডোর নামকরণ আর গরু জবাই করে আকিকা করা হলো 21তম দিনে। বেশ বড়সড় আয়োজন হয়েছে সেদিন। ওর পুরো নাম দেওয়া হয়েছে শেখ তাজদিদ আইজান। মফিজ সাহেব আর মালেকা বেগমের খুশির শেষ নেই নাতিকে পেয়ে। তিথি এতটাই ব্যস্ত যেন সে ছেলে বিয়ে দিচ্ছে। আজলান তাকে সারাদিন আশেপাশে দেখেনি। নতুন নতুন কোল পেয়ে ডোডো ভীষণ খুশি। করলে চড়ালে কান্না ভুলেও আসবে না তার। মেহমান কমে আসতেই তিথি রান্নাঘর থেকে ঘরে এসে হাজির হলো। আজলানের পাশে এসে বসে বলল, ডোডো আজ অনেক টাকা পেয়েছে জানো? শাশুমা অনেক টাকা কট করে নিয়েছে, নইলে আরো কত বেশি হতো। বলে টাকাগুলো হিসাব করতে লাগলো। হিসাব শেষে বলল, 23,000 টাকা। তুমি যে আমাকে হাত খরচ দিয়েছো সেখানে কিছু আছে, সেগুলো সহ টোটাল হয়েছে 30,000 টাকা। শোনো, এগুলো দিয়ে আমি ডোডোর বউয়ের জন্য একটা নেকলেস বানাবো। গুড ডিসিশন। তিথি তাকে জড়িয়ে ধরে তার গালের দাড়িগুলোতে আঙ্গুল গলিয়ে বলল, তোমাকে একটা দাড়ি ছাঁটাই করার মেশিন কিনে দেবো, তুমি আমার গালটাল ছিঁড়ে ফেলো। আজলান কাজে বেরোনোর আগে পই পই করে বলে দিয়ে গেছে। মেহবুব আইজানকে ভেজা অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখবে না। ওয়াশরুমে যাওয়ার আগে মাকে অথবা আইজাকে ডেকে নেবে। খাওয়ানোর পর ওকে কোলে নিয়ে বেশি দোল দেবে না, হাসাবে না। তিথি লক্ষ্মীটির মতো মাথা নেড়েছে। আজলান নিশ্চিন্তে কাজে গিয়েছে। ফিরতে দেরি হলেও তিথির জন্য একটা ফুল আনতে ভুলেনি, যদিও ফুলটা বাসি। সহকর্মী ওনার ওয়াইফের জন্য কেনার সময় একটা আজলানকে দিয়ে বলেছিল, আপনার বিবিকেও দেবেন, দেখবেন ভালোবাসার অভাব হবে না। ভালোবাসা শব্দে আজলানের এক প্রকার অ্যালার্জি আছে। বিয়ে করলে সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, বউকে পরিমিত আদর সোহাগে রাখতে হবে, পাশাপাশি পরিমিত শাসনও করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। এখানে ভালোবাসা টালোবাসা শব্দগুলোর জায়গা কোথায়? যত সব অপ্রাসঙ্গিক কাব্যিক কথাবার্তাকে মানুষের মগজে ঢুকিয়ে দেয়া হচ্ছে, যার ফলে সে এত আদর সোহাগে রাখার পরও তার বউ বলে সে কাঠখোট্টা মানুষ, রোমান্টিক নয়, প্রেমিক নয়। বিয়ের পর সাংসারিক ক্যাচাল নামক সুখ দুঃখ আনন্দ বেদনার মধ্যে জীবনের আসল স্বাদ খুঁজে নিতে হয়। সেখানে প্রেমের জায়গা কোথায়? বাচ্চা হওয়ার পর যেখানে বিছানায় ভালো মতো জায়গা হচ্ছে না, সেখানে আবার প্রেম না ছাই।
এসব প্রেম ভালোবাসার মতো সস্তা সস্তা লেকচারগুলো কবি সাহিত্যিকরা আবিষ্কার না করলে প্রতিটা মানুষ সাংসারী হওয়ার প্রতিযোগিতায় লেগে পড়ত। কিন্তু এখনকার মাথা মোটা পাবলিকগুলো কবি সাহিত্যিক নামক উজবুকদের দ্বারা প্রভাবিত হয়ে প্রেম আর ভালোবাসায় গভীর মর্মার্থ খুঁজতে গিয়ে স্বামী সংসার কিছু চেনে না। মাঝে মধ্যে বোধ হয় স্বামীকে বলতে ভুলে যায়। কে গো তুমি? কোথায় থাকো? কোথা থেকে এসেছো? তুমি নারী না পুরুষ? ফুলটা আনার পর সেটাকে সে বেডসাইড টেবিলে রেখে ওয়াশরুমে চলে গিয়েছে। তিথি ফুলটা দেখা মাত্র চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ফোনটা তার সহকর্মী দিয়েছে এই কথা তিথি বিশ্বাস করবে না। পুরুষ মানুষ কেন পুরুষ মানুষকে ফুল দিবে? এ অসম্ভব। সে কিনেছে এই কথাও ভুল, কারণ বাসি ফুল কেউ কিনবে না, তাও একটা। অতএব দাঁড়াচ্ছে ফুলটা কোনো মেয়ে মানুষ তাকে দিয়েছে। রাগারাগির ফাঁকে কান্নাকাটিও করে ফেলল তিথি। চুপ করে দাঁড়িয়ে দেখা ছাড়া আজলানের কিছুই করার রইল না। আজলান এমনিতেও রাতে ভালো করে ঘুমাতে পারে না। মা ছেলে দুজনই বকবক করে। শ্বশুরের 22-23 বছরের বাচ্চাটা তার 2 মাস বয়সী বাচ্চাটার সাথে সারাক্ষণ বকবক তো রয়েছে, সাথে সে কি হাসি, যেন তারা একে অপরের ভাষা বুঝে ফেলে। আজলান কানের উপর বালিশ চাপা দিয়ে ঘুমোতে পারে না। মাঝরাত অবধি বকবক করতে গিয়ে যখন দুজন ক্লান্ত হয়ে পড়ে, তখন মা তার ছেলেকে বলে, ডোডোরে, তোর বাপটা সারা দিন কত কষ্ট করে বাইরে, কত কষ্ট করে রোজগার করে আমাদের জন্য। তোর জন্য আমি তোর বাপের কাছেও ঘেঁষতে পারি না, একটু মাথাও টিপে দিতে পারি না। তোর মনে কি দয়া মায়া নেই ডোডো? আজলান তখন রাগ করবে নাকি নিজের অদৃষ্টে পরিহাস ভেবে সে দুঃখ যাপন করবে কিছুই ভেবে পায় না সে। সেই দিন কাজে বেরোনোর সময় আজলান দেখে তিথি ঘুমে ঠুলুমুলু চোখ নিয়ে কোনো মতে উঠে বসেছে। সে যাওয়ার সময় একটু এগিয়ে দেওয়ার জন্য ঘরের বাইরে বের হয়, আজও তাই। আইজান তখন ঘুম, তার ঘুমন্ত মুখে কয়েকটা আদর দিয়ে আজলান বেরিয়ে যাওয়ার সময় যখন বলল, বাবুকে চোখে চোখে রাখবে। তিথি হাই তুলে বলে ওঠে, ও আমাকে চোখে চোখে রাখতো যাতে তোমার কাছে না যেতে পারি। ননসেন্স মহিলা। তোমার সাদা পায়জামায় হলুদ হলুদ যে রংটা আমি তরকারি ঝোল বলেছি, ওটা আসলে ডোডোর পটির রং ছিল। আমি ভাই বুঝি না কিছু, ও খায় সাদা তরল জিনিস, পটে কেমনে হলুদ হয়? বেরোনোর সময় মাথা গরম করতে চায়নি আজলান, কিন্তু তিথির কথায় রাগ চেপে রাখতে পারেনি। বাহু চেপে ধরে বলল, পায়জামা ধুয়ে পরিষ্কার করে রাখবে, দাগটা না গেলে আমি তোমাকে সোজা বের করে দেব। আমি তো সেটাই চাই বস, একবার বের করে দেখো না। বাচ্চাকে ফিডার খাওয়াতে, হাগুমুতু পরিষ্কার করতে কি মজা, হারে হারে বুঝবা। আজলান বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এসে ডোডোকে কোলে নিয়ে বাইরে থেকে ঘুরে আসে। কোলে নিয়ে হাঁটলে ডোডোর চাইতে খুশি আর কেউ হয় না। আজলান তার নরম নাকটাতে নিজের নাক ঘষে আদর করে। তখন অদ্ভুত অদ্ভুত শব্দ করে ডোডো, যেন কত কিছু বুঝে সে। হঠাৎ হঠাৎ ঢেকুর তোলে। ছোট শরীরটায় ঘ্রাণ অদ্ভুত লাগে আজলানের। কোনো কৃত্রিম সুগন্ধি মাখতে হয় না, তারপরও মিষ্টি একটা সুঘ্রাণ বাচ্চাটার গায়ে। আজলান তার গালে টুপটাপ আদর করে তাকে হাসালো, আর তার পরপরই গল গল করে দুধ বমি করে দিল সে। আজলান দেখলো তার হাত তার বুকের কাছে শার্টটা ভরে গেছে বমিতে। তিথিকে ডাকতেই তিথি দৌড়ে এলো, হাই হাই করে বলল, যা খেলি সব বের করে দিলি ডোডো। তুমি আমাকে বকো এখন, নিজেই ওকে এমন করে হাসালে কেন? ও তো সব বের করে দিল। নিজে কি ওকে খাওয়াতে পারবে? ওকে খাওয়ানোর মুরত তো নেই, শুধু বের করে দেওয়ার মুরত আছে তোমার। আর মুখে কত বড় বড় লেকচার। নিজের ওলনা দিয়ে সব বমি মুছে নিয়ে তিথি ডোডোকে কোলে নিয়ে যেতে যেতে বলতে লাগলো, হ্যাঁ রে ডোডো, তোর আক্কেল জ্ঞান কখন হবে? খাওয়া মাত্রই সব বের করে দিস। এখন কিছুক্ষণ পর আবার চিল্লাবি খিদে পেয়েছে বলে। আমার কি তোকে খাওয়ানো ছাড়া আর কোনো কাজ নেই? তোরও কি খাওয়ার হাগুমতো ছাড়া কোনো কাজ নেই? মায়ের হয়ে তোর বাপকে দুটো কথাও তো বলতে পারিস না। হাতে হাতে কাজ করার মুরতও তোর নেই, শুধু পারিস ভ্যা ভ্যা করে কাঁদতে। বেয়াদব ছেলে একটা। সর, আর কাঁদিস না। তোদের বাপ ছেলের ঢং দেখলে বাঁচি না। আম্বিয়া বেগমের কোলেও বেশিক্ষণ ছেলেকে রাখবে না সে। তেল মাখা শেষে কোলে নিয়ে ফেলবে। গোসল করানোর সময় ধরতে দেয়, ও খাওয়ার সময় কোলে দেয়।
নামাজ পড়ার সময় দেয়, বাকি সময় ছেলেকে কোল থেকে নামাবেন না। আম্বিয়া বেগম বলল,